হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো বা তোমরা প্রস্তুতিও করছো যে হাইকোর্টের অন্তর্গত যে ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড ফ্যামিলি কোর্টে যে ভেরিয়াস পোস্ট গ্রুপ ডি, ডিআরডব্লিউ, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে নিয়োগ হচ্ছে, ওই নিয়োগের এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 7। কত নাম্বার ক্লাস? ক্লাস নাম্বার 7। এর আগে আমরা 6টি ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। এবং তৎসঙ্গে তোমাদের অনেকের কোয়ারি রয়েছে, দাদা ডিআরডব্লিউ ডেলি রেটেড ওয়ার্কারের গতকালকে থেকে অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে। অ্যাডমিট কার্ডে কিছু রুলস রেগুলেশন বা ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো একটু বিস্তারিত আলোচনা করুন যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তো দেখব। গুরুত্বপূর্ণ ক্লাসের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে, বিশেষ করে ত্রিপুরা হাইকোর্টের ওপরে, যেগুলো তোমাদের পরীক্ষায় না পড়লে নাই হবে, এখান থেকে তুমি কি কোশ্চেন পাবে 100% শিওর। এর আগেও তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই, এর আগেও এই সেম ক্লাস আমরা করিয়েছি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সামের আগ মুহূর্তে। এখনও আমরা তোমাদেরকে করাচ্ছি। কেন করাচ্ছি? এই কোশ্চেনগুলো তুমি যদি মিস করে যাও তাহলে কিন্তু অনেক বড় তুমি লস করবে, কেন এখান থেকে প্রশ্ন আসবেই 100%। এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেব, যেগুলো তোমরা ভালো করে দেখে যাবে পরীক্ষা যাওয়ার আগে। বিশেষ করে কিছুদিনের মধ্যে বসতে যাচ্ছ ডিআরডব্লিউ, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য, হাইকোর্ট গ্রুপ ডি পিওনের জন্য। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যারা ডিআরডব্লিউর এক্সাম 30 তারিখ বসতে যাচ্ছ, তোমরা অনেকেই ম্যাক্সিমাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। পরীক্ষার কল লেটার, যেটা আমরা গতকালকে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিভাবে ডাউনলোড করবে, সেটার লিঙ্কও আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। এখন অ্যাডমিট কার্ডের মধ্যে যা কিছু বেশ গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন রয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, এবং সেই ইনস্ট্রাকশন মেলেই পরীক্ষা হলে তোমাকে প্রবেশ করতে হবে, না হলে তোমাকে মানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, বা পরীক্ষা হলে তোমাকে এন্ট্রি দেওয়া হবে না। এন্ট্রি দেওয়া হলেও তোমাকে পরীক্ষা বসতে দেওয়া হবে না। চলো আমরা মেন ইনস্ট্রাকশনগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তারপর আমরা ক্লাসটা কন্টিনিউ করব। চলো তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন হাইকোর্ট ডিআরডব্লিউ, হাইকোর্ট এলডিসি, তোমাদেরকে একটু জানিয়ে দিই, ডিআরডব্লিউ নোটসের উপর আমরা একটা ভালো ডিসকাউন্ট দিয়ে রেখেছি, কেন তোমাদের হাতে আর সময় নেই। যারা নিতে পারোনি বা নিতে চাও অবশ্যই নিতে পারো। এলডিসি পরীক্ষা, ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন অ্যান্ড আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে এতটুকু আমি বিশ্বাস করাতে চাই ডিয়ার স্টুডেন্ট, গত 7 বছর হতে যাচ্ছে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এমন কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে কর্মবার্তা অনলাইন কোনো স্টুডেন্টের সঙ্গে প্রতারণা করেছে। আমরা বিশ্বাস করি তোমরা সকলেই আনএমপ্লয়েড, খুব কষ্ট করে তোমরা টাকা জোগাড় করে আমাদের পে করো, নোটস নাও। যদি আমি এর মধ্যে যদি কোনো 2 নাম্বারই করি বা কোনো যদি তোমাদের সঙ্গে প্রতারণা করি, তাহলে এটা আমি বিলিভ করি যে কেউ দেখছে। হয়তোবা তুমি কিছু করতে পারছো না, কিন্তু কেউ না কেউ উপর থেকে দেখছে। এটা করাটা টোটালি ঠিক না, টোটালি ঠিক না, যেটা তোমার উপরেই ঘুরে ফিরে কিন্তু আসবে একদিন একদিন। এটাকে আমরা বিলিভ করি, বিশ্বাস করি। সেই কারণে আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে আমরা বেস্ট তোমাদেরকে দেওয়ার জন্য, যেটা গত 7 বছর ধরে দিয়ে আসছি, এবং আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম সাকসেস হচ্ছে, তাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে যাচ্ছে। তোমরা চোখ বন্ধ করে কর্মবার্তার উপরে বিলিভ করতে পারো। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কর্মবার্তা থেকে তোমরা কখনো যা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, সেম টু সেমই নোটস নেওয়ার পরে পাবে, এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো
প্রথমে তোমাদেরকে আমি অ্যাডমিট কার্ডটার ইনস্ট্রাকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। যারা অন্যান্য এক্সামে রয়েছে DRW ছাড়া তোমরা একটু ওয়েট করো। চলো, এটা আমারই একজন স্টুডেন্টের গতকালকে অ্যাডমিট কার্ড মানে সেন্ড করেছে আমাকে, যেটা কল লেটার ডাউনলোড করেছে, ঠিক আছে। গতকালকে দেখো 21/11/2025, যেখানে আমি নাম, তোমাদের এখানে রোল নাম্বার থাকবে, আমি যেটা হাইড করে রেখেছি প্রাইভেসির জন্য, ওর নাম রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, বাকি অ্যাড্রেস রয়েছে। আচ্ছা, মেন দেখে নাও এখানে কি বলা হয়েছে, দেখো রিটেন এক্সামিনেশন শিডিউল 30/11/2025 সানডেতে তোমাদেরকে হচ্ছে DRW পোস্টের জন্য, যেখানে তোমাদের ভেন্যু দেওয়া রয়েছে। দেখো এখানে বুর্জং বয়েজ স্কুল, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, তোমাদের এখানে ভেন্যু থাকবে। ভেন্যুটা দেখবে, ডেট তো সকলে জানো 30/11, টাইম 11টা থেকে 1টা। টাইম কি 11টা থেকে 1টা, 2 ঘন্টা তুমি পরীক্ষা দিচ্ছ। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো তুমি দেখে নাও। দেখো ইনস্ট্রাকশনের মধ্যে কি বলা হয়েছে, 1 নাম্বার কি বলা হয়েছে, ক্যান্ডিডেটস আর টু রিপোর্ট অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট 1 আওয়ার বিফোর দ্য শিডিউল টাইম। তাহলে শিডিউল টাইম আমাকে কয়টা দেওয়া হয়েছে, 11টা দেওয়া হয়েছে। এর 1 ঘন্টা আগে তোমাকে পরীক্ষা সেন্টারে পৌঁছার জন্য বলা হয়েছে। একদম ভালো করে শুনো, 1 ঘন্টা আগে, মানে 10টার মধ্যে এনি হাও, তবে আমি 10টা বলবো না, আমি তোমাকে বলবো 9:30টার মধ্যে তুমি এনি হাও পরীক্ষা সেন্টারে পৌঁছে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? ওকে। 2 নাম্বার বলা হয়েছে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক গ্যাজেট, এগুলো তুমি পরীক্ষা হলে তোমাকে প্রবেশ করাতে দেবে না, সুতরাং এগুলো তুমি পরীক্ষা নিয়ে যাওয়ার কোনো মানে নেই, ঠিক আছে। 3 নাম্বার বলা হয়েছে ক্যান্ডিডেট ফাউন্ড টু বি ইনভলভড ইন দ্য ইউজ অফ দ্য, আচ্ছা, তোমাকে যদি কোনো আনফেয়ার বা কিছুর সঙ্গে যদি তোমাকে মানে ধরা হয়, তাহলে কিন্তু তোমাকে এখানে পরীক্ষা হল থেকে তোমাকে মানে কি বলবো, মানে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না, বা ঢুকার পরে যদি তোমাকে কোনো আনফেয়ার যদি কিছুতে ধরা পড়ো, তাহলে কিন্তু তোমাকে টোটালি মানে ক্যান্সেল করা হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, আচ্ছা ভালো করে শোনো 4 নাম্বার পয়েন্টটা, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অরিজিনাল ফটো আইডি কার্ড। তোমাকে অরিজিনাল ফটো আইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে, কি, ভোটার কার্ড এবং আধার কার্ড অর এনি আদার ফটো আইডি কার্ড। ভোটার কার্ড সঙ্গে অবশ্যই নেবে, তৎসঙ্গে আধার কার্ড বা এনি আদার ফটো আইডি। যদি আধার কার্ড না থাকে, যে কোনো অন্য ফটো আইডি যেটা স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা ইস্যু নিয়ে যাবে, তবে ভোটার আইডি মাস্ট সঙ্গে নিয়ে যাবে। ভোটার আইডি বা আধার দুটোটা থাকলে দুটোটা সঙ্গে নিয়ে যাও, আর কিছু লাগবে না, বুঝতে পারছো। 5 নাম্বার বলা হয়েছে ক্যান্ডিডেট আর টু প্রসিডিউর দিস কল লেটার। আছে এই যে কল লেটারটা তুমি ডাউনলোড করেছো, সেটা সঙ্গে নিয়ে যাবে, ওরা চেক করবে, ঠিক আছে। যদি হয় এটার একটা জেরক্স কপিও সঙ্গে নিয়ে যাবে। যদি বাই দা বাই ওরা কল লেটারটা রেখে দেয়, রাখবে না, ওরা দেখবে এটা শুধু, যদি রেখে দেয় তাহলে জেরক্স কপিটা তো তোমার কাছে অ্যাটলিস্ট থাকবে। ইয়েস, রাখবে না, তারপর আমি তোমাকে বলছি, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো আমি বললাম 5 নাম্বার পর্যন্ত পয়েন্ট, আর টিএডিএ তোমাকে কিছু প্রোভাইড করা হবে না, যাই হোক ছোটো, এটা 5 নাম্বার পর্যন্ত যে পয়েন্টগুলো বললাম অবশ্যই ভালো করে ওয়াচ করেছো আশা করি। এটা মাথায় রেখে ওইভাবে মেনে পরীক্ষা হলে যাবে, তাহলে তোমাকে কেউ কোনো প্রবলেম তোমার হবে না, বুঝতে পারছো। চলো, কল লেটার যারা ডাউনলোড করোনি, আবারও আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে লিঙ্কে রেজিস্ট্রেশন নাম্বার, আইডি নাম্বার বসিয়ে ডাউনলোড করে নাও, একদম ইজি ওয়ে, ঠিক আছে। চলো, এখন আমরা ক্লাসটার দিকে যাচ্ছি। প্রথম যে কোশ্চেনটা দেখো, ভালো করে দেখে নাও কি বলা হয়েছে। প্রথম কোশ্চেনটা, হাইকোর্টের প্রধান বিচারপতি CJH মানে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, তার পদত্যাগপত্র জমা দেন কার কাছে? কোনো হাইকোর্টের বিচারপতি যদি মনে করে যে আমি রেজিগনেশন করব, আমার পোস্ট থেকে আমি পদত্যাগ করব, তাহলে ওনার যে পদত্যাগপত্রটা উনি কার কাছে জমা দেবেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কার কাছে উনি জমা দেবেন? মনে রাখবে, উনি রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। কার কাছে জমা দেবেন? উনি রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। কেন রাষ্ট্রপতির কাছে জমা দেবেন? কেন? হাইকোর্টের বিচারপতিকে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। কার সাহায্য নিয়ে নিয়োগ করে থাকেন? সুপ্রিম কোর্টের বিচারপতি, চিফ জাস্টিস, এবং ওই রাজ্যের রাজ্যপালের সহায়তা রাষ্ট্রপতি কিন্তু সেই রাজ্যের প্রধান বিচারপতিকে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন। সুতরাং রাষ্ট্রপতি যেহেতু নিয়োগ করে থাকেন, তাহলে উনি যখন রেজিগনেশন দেবেন বা পদত্যাগ দেবেন, তখন কিন্তু রাষ্ট্রপতির কাছে কিন্তু ওনার পদত্যাগ পত্রটা সাবমিট করতে হবে, বুঝতে পারছো। চলো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো। এই কোশ্চেনগুলো কিন্তু আমি আবারও বলছি, এই ক্লাসগুলো আমি আগেও করিয়েছি, এখনও রিপিটেড কেন করাচ্ছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন,
প্রত্যেকটা এক্সামে দেখছি এই হাইকোর্টের উপরে এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি এখান থেকে তুমি 1-2টা কোশ্চেন আসেই। সুতরাং যারা ডিআরডব্লিউ পরীক্ষা 30 তারিখ এবং এলডিসি পরীক্ষা আগামী মাসের 12 তারিখে বসতে যাচ্ছ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে বসতে যাচ্ছ 7 তারিখ, তোমাদের যাতে আগে যদি ক্লাসগুলো আমি যেগুলো করিয়েছি না দেখে থাকো বা না কিছু করে থাকো, এই কোশ্চেনগুলো যাতে তোমাদের থেকে মিস না হয়ে যায়। আমাদের নোট যারা নিয়েছো আমাদের নোটসে রয়েছে, যারা নোটস নাওনি তোমরাও আমার স্টুডেন্ট, তোমাদের থেকে বিশেষ করে যদি কোশ্চেনগুলো যাতে মিস না হয়ে যায় সেই কারণে আমি রিপিটেড ক্লাসগুলো আমি করাচ্ছি। বুঝতে পারছো? 2 নম্বর কোশ্চেনটা দেখো, হাইকোর্টের বিচারপতিদের বহিষ্কার করা হয়। হাইকোর্টের বিচারপতিদের বহিষ্কার করা হয় কি, কোন রুলস মেনে বা কারা বহিষ্কার করতে পারে হাইকোর্টের বিচারপতিকে? হাইকোর্টের বিচারপতি যদি নিজ ইচ্ছা স্ব ইচ্ছায় যদি রেজিগনেশন দেয় তাহলে উনি রাষ্ট্রপতির কাছেই রেজিগনেশন লেটার সাবমিট করবেন। আর যদি মনে করে যে হাইকোর্টের বিচারপতি ও নিজে থেকে রেজিগনেশন দেবেন আর উনাকে বহিষ্কার করার প্রয়োজনীয়তা বোধ হয়, তাহলে সেটা কে পারবে? সাংসদ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাকি রাজ্যপাল? কে পারবে? কি হবে সঠিক উত্তর? দেখো, সঠিক উত্তর হবে সাংসদ। অপশন এ হবে সাংসদ। তবে বহিষ্কারের কিছু রুলস রেগুলেশন বা নিয়ম কানুন রয়েছে। সাংসদ যে কোনো সাংসদকে ইচ্ছা করলে কোনো হাইকোর্টের বিচারপতিকে বহিষ্কার করতে পারবে না? নিশ্চয়ই পারবে না। এটার পিছনে অনেক বড় লজিক বা কারণ রয়েছে। কারণটা তোমাকে আমি একটু শর্টকাটে বলছি। যেমন ধরো, সাংসদ বলতে আমরা লোকসভারও এমপি হয়ে থাকে, রাজ্যসভারও এমপি হয়ে থাকে। দুটা কক্ষের জন্য সেম। আমি তোমাকে যে কোনো একটা কক্ষ দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারছো? যদি মনে করে যে কোনো লোকসভার কোনো সাংসদ বা কোনো হাইকোর্টের বিচারপতিকে বহিষ্কার করবে, তাহলে কি রুলস অনুসারে করবে? কোনো একজন সাংসদ কিন্তু কখনো পারবে না। মিনিমাম কমপক্ষে লোকসভার 100 জন এমপি মানে সাংসদ, টোটাল কতটা এমপি কতজন রয়েছে? 541 জনই তো। আচ্ছা যাই হোক, টোটাল 100 জন, মিনিমাম 100 জন এমপি মিলে অধ্যক্ষ, লোকসভার যে অধ্যক্ষ রয়েছে অধ্যক্ষর কাছে ওই যে হাইকোর্টের বিচারপতির প্রধান বিচারপতিকে মানে বহিষ্কার করবে, উনার রেজিগনেশন বা উনার রেজিগনেশনের জন্য অধ্যক্ষর কাছে আপিল করতে হবে। মিনিমাম 100 জন সাংসদ মিলে, ভালো করে শোনো, মিনিমাম 100 জন, 99 জন হলো হবে না। মিনিমাম 100 জন সাংসদ মিলে অধ্যক্ষর কাছে আপিল করতে হবে। তখন অধ্যক্ষ কি করবেন? তখন অধ্যক্ষ ওই 100 জন সাংসদের আপিলকে মেনে লোকসভা বা রাজ্যসভা যেখানেই হোক ওই কক্ষের মধ্যে একটি ভোট গ্রহণ প্রক্রিয়া উনি চালাবেন বা করবেন। যদি মনে করো যে কোনো কক্ষের, লোকসভা বা রাজ্যসভা কোনো কক্ষের যদি টোটাল এমপি মানে সাংসদ যদি 300 হয়, তোমাকে আমি এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, 300 যদি হয়, অধ্যক্ষ ভোটাভুটির মাধ্যমে কমসে কম 300-এর মধ্যে 200 ভোট মানে পড়তে হবে বা ভোট ওই হাইকোর্টের বিচারপতির এগেনিস্টে পড়তে হবে। মানে ওই 200 এমপি মানে ওই হাইকোর্টের বিচারপতিকে রেজিগনেশন বা বহিষ্কারের পক্ষে ভোট দিতে হবে। তাহলে মানে অ্যাকচুয়ালি 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে, ভোট পড়তে হবে। এই 3 ভাগের 2 ভাগ ভোট পড়তে হবে যা হাইকোর্টের বিচারপতিকে বহিষ্কার করানো হোক। তাহলেই অধ্যক্ষ ওই হাইকোর্টের মানে অধ্যক্ষ কি করবেন, মানে এই সেই যে প্রসেসটা, সেই প্রসেসটা অনুসারে অধ্যক্ষ রাষ্ট্রপতির কাছে সাবমিট করবেন এবং রাষ্ট্রপতি সেই হাইকোর্টের বিচারপতিকে বহিষ্কার করবেন। বুঝতে পারছো সিস্টেমটা কতটুক মানে লেংদি সিস্টেম? যে কোনো অধ্যক্ষ বা যে কোনো এমপি চাইলে কিন্তু ওই হাইকোর্টের বিচারপতিকে বহিষ্কার করতে পারবে না। বুঝতে পারছো? এই হলো সিস্টেম। হ্যাঁ, লোকসভার ক্ষেত্রেও রাজ্যসভার ক্ষেত্রেও মনে রাখবে। হ্যাঁ, এটা বিশেষ করে তোমার পরীক্ষায় আসতে পারে, এখান থেকে ছোটোখাটো পয়েন্ট যে কোনোভাবে আসতে পারে, আসলে কিন্তু তোমরা মানে যেহেতু মিস না হয়ে যায়। ঠিক আছে, দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলা হয়েছে? কত নম্বর আর্টিকেল দ্বারা
হাইকোর্ট রিট জারি করতে পারে। রিট আমি প্রথমে তোমাকে ডিসকাস করিয়েছি এর আগের ক্লাসটাতেও যে হাইকোর্ট কখন রিট জারি করা যায়, হাইকোর্টে সুপ্রিম কোর্টে কখন রিট জারি করা যায়, ঠিক না, এগুলো পড়িয়েছি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো, কত নম্বর আর্টিকেল দ্বারা হাইকোর্টে রিট জারি করা যায়, কত নম্বর আর্টিকেল দ্বারা? সঠিক উত্তর হবে আর্টিকেল 226। আর্টিকেল 226 দ্বারা হাইকোর্টে রিট জারি করা যায়, হাইকোর্টে রিট জারি করা যায়। ঠিক আছে, মনে রাখবে তুমি যে এই হাইকোর্টে যে রিট জারি করা যায় সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু হাইকোর্টে মানে ক্ষমতাটা বেশি থাকে রিট জারি করার। ঠিক আছে, কারণ মানে দেখা যায় আর্টিকেল যে আমাদের 32 রয়েছে, আর্টিকেল 32 রয়েছে, আর্টিকেল 32-র মানে আওতায় আমাদের যখন মৌলিক অধিকারকে হরণ করা হয় বা মৌলিক অধিকারকে মানে মৌলিক অধিকারের উপর যদি কখনো ব্যাঘাত ঘটে, ক্ষুণ্ণ হয়, তখনই কিন্তু সুপ্রিম কোর্টে রিট জারি করা যায়। শুধুমাত্র সুপ্রিম কোর্টে আর্টিকেল 32 দ্বারা রিট জারি করা যায়, মনে রাখবে। কিন্তু হাইকোর্টে কিন্তু তোমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলেও রিট জারি করা যায়। তাছাড়াও আরও অন্যান্য অনেক কিছুর মানে কারণ রয়েছে, সেগুলো উপরও যদি তোমার ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু হাইকোর্টে রিট জারি করা যায়। তার মানে হাইকোর্টে রিট জারি মানে মৌলিক অধিকার ছাড়াও অন্যান্য বিষয়ের উপরও যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু হাইকোর্টে রিট জারি করা যায়। কিন্তু সুপ্রিম কোর্টে শুধুমাত্র মৌলিক অধিকার হরণ হলেই রিট জারি করা যায় আর্টিকেল 32 দ্বারা। বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সরি, 4 নম্বর কোশ্চেনটা দেখো, হাইকোর্টের কোনো বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলা হয়েছে দেখো, হাইকোর্টের কোনো বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? আচ্ছা, প্রথমে আমরা জানতে হবে যে রাষ্ট্রপতি কার পরামর্শ অনুসারে হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন। যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সেই রাজ্যের গভর্নর বা রাজ্যপালের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কোনো হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। আর যখন বদলি করার প্রয়োজন পড়ে তখনও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সহায়তায় বা বিচারপতির সঙ্গে পরামর্শ করেই বদলি করানো হয়। যেহেতু নিয়োগ করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ এবং সেই রাজ্যের গভর্নরের পরামর্শে, কিন্তু যখন বদলি করার প্রয়োজন পড়ে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বার্তালাপ করেই বদলি করা হয়। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর আমাদের কি হলো? সঠিক উত্তর হলো আমাদের অপশন সি নাম্বার। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই যে আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ঠিক আছে, যেখানে তোমরা 499 ওয়ান টাইম পেমেন্ট, ভালো করে শুনো, ওয়ান টাইম পেমেন্ট 499 করে আপ টু 2027 পর্যন্ত তোমরা পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, কর্মবার্তা অনলাইনের, এই যে আমরা জিকে জিএসের ক্লাসগুলো যতটা করাচ্ছি সবগুলো ক্লাসের পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিভিন্ন এক্সামের, তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি তুমি 2027 পর্যন্ত পেতে পারো। কত টাকা পেমেন্ট? 499, শুধুমাত্র একবার, ওয়ান টাইম, না কি ইয়ারলি রিনিউয়াল করতে হবে, না কি মান্থলি, শুধু ওয়ান টাইম পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। অলরেডি 400, প্রায় 400 স্টুডেন্ট অলরেডি জয়েন করে নিয়েছে। তুমি যদি চাও জয়েন করতে পারো, লস হবে না, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করে বলতে পারো যে দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই, তাহলে কিভাবে জয়েন করবে আমরা তোমাদেরকে দিয়ে দেবো বা জানিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন। এমপি, এমএলএ বা এমএলসি এর নির্বাচনে কোনো রকম সমস্যা হলে তার সমাধান কে করবে? যখন এমপি, এমএলএ, এমএলসি এর নির্বাচনে কোনো রকম সমস্যা হলে তার সমাধান কে করবে? অ্যাকচুয়ালি তার সমাধান করবে হাইকোর্ট। ওই কনসার্ন হাইকোর্ট,
যখন কোনো এমএলএ নির্বাচনে, যখন বিধানসভা নির্বাচন দ্বারাই তো এমএলএ চুনাও হয়, বিধানসভা, যেই রাজ্যের বিধানসভা চুনাও কোনো ব্যাঘাত ঘটলে সেটা সেই রাজ্যের হাইকোর্টে এটাকে সলভ করবে বা সমস্যার সমাধান করবে। এমপি লোকসভা ইলেকশনের ক্ষেত্রে সেম, যে সিটের এমপি চুনাওয়ের মধ্যে সমস্যা হবে ওই সিটটা যে হাইকোর্টের অন্তর্গত জুরিডিকশনের মধ্যে পড়ে সেই হাইকোর্টে এটা সলভ করবে। এমএলসি নির্বাচনও সেম, সেই জুরিডিকশনের হাইকোর্টেই সেটাকে সলভ করবে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হলো অপশন বি নাম্বার। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। ভারতে বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে? ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে? বর্তমানে টিল নাও এখন পর্যন্ত কতগুলা হাইকোর্ট রয়েছে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার। হ্যাঁ, বর্তমানে ভারতে 25টি হাইকোর্ট রয়েছে এবং লাস্ট যেটা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হাইকোর্ট। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা হাইকোর্ট। হ্যাঁ, যেটা 1 জানুয়ারি 2019। হ্যাঁ, 1 জানুয়ারি 2019 এটাকে মানে উদ্বোধন করা হয়েছিল। ঠিক আছে, লাস্ট হাইকোর্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি? ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি? কোনটি ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট? ইয়েস, ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট হলো এলাহাবাদ হাইকোর্ট। হ্যাঁ, এলাহাবাদ হাইকোর্ট, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা এস্টাবলিশ হয়েছিল 17 মার্চ 1866। কত? 17 মার্চ 1866 ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, মানে গঠন করা হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? যেহেতু সবচেয়ে বড় হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট পেয়েছি, সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? মনে রাখবে এলাহাবাদ হাইকোর্টে টোটাল জাজ 160 রয়েছে। কত? 160, মনে রাখবে এটা। হ্যাঁ, 160 জাজ রয়েছে টোটাল। আচ্ছা, ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? সবচেয়ে ছোট হাইকোর্ট হলো সিকিম হাইকোর্ট, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, সিকিম হাইকোর্ট হলো ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট, যেটা 16 মে 1975 গঠন হয়েছিল। 16 মে 1975। ঠিক আছে, 75 গঠন করা হয়েছিল। হ্যাঁ, এখানে টোটাল জাজ রয়েছে বর্তমানে তিনজন জাজ রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। সবচেয়ে বেশি বিচারপতি রয়েছে কোন হাইকোর্টে? সবচেয়ে বেশি বিচারপতি রয়েছে কোন হাইকোর্টে? অবভিয়াসলি যেহেতু এলাহাবাদ হাইকোর্ট সবচেয়ে বড় হাইকোর্ট, সুতরাং সবচেয়ে বেশি বিচারপতি রয়েছে কোথায়? এলাহাবাদ হাইকোর্টে। ঠিক আছে, সবচেয়ে বেশি বিচারপতি রয়েছে। বললাম স্ট্রেংথ হলো টোটাল 160। হ্যাঁ, জাজ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, আর তো যদি তোমাদেরকে মানে এমন কোশ্চেন বলে যে সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে কোন হাইকোর্টে? সবচেয়ে বেশি জাজ স্ট্রেংথ রয়েছে এলাহাবাদ, সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে কোন হাইকোর্টে যদি বলে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে গুয়াহাটি হাইকোর্টে। আমাদের গুয়াহাটি হাইকোর্টে সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে। ওকে, চলো 10 নম্বর কোশ্চেন দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত? তোমাদেরকে একটি চার্ট আমি লাস্টে দেখিয়ে দেবো বা দিয়ে দেবো যে কোন এই রাজ্য কোন হাইকোর্টের অন্তর্গত। হ্যাঁ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, কলকাতা হাইকোর্টের অন্তর্গত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এভাবে কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা দেখো, লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? লাক্ষাদ্বীপ হলো কেরালা হাইকোর্ট। হ্যাঁ, কেরালা হাইকোর্টের অন্তর্গত। ওকে, তোমাকে একটা আমি চার্ট দিয়ে দেবো, এই কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, এইভাবে কোশ্চেনগুলো আসে, যেহেতু এতটা ইম্পর্টেন্ট, সুতরাং তোমাকে একটা চার্ট দিয়ে দিলে তাহলে তোমরা এটা একটু ভালো করে রিড করতে পারবে। হ্যাঁ, 12 নম্বর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম কোন হাইকোর্টের অন্তর্গত? এক্ষুনি বললাম সেটা আসাম হাইকোর্টের অন্তর্গত।
যেখানে সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে। হ্যাঁ, গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্টের অন্তর্গত যেখানে সবচেয়ে বেশি বেঞ্চ রয়েছে। ওকে, মনে রাখবে বেঞ্চ মেবি 24। হ্যাঁ, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা দেখো। হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নেস পিকক। হ্যাঁ, বার্নেস পিকক, অপশন এ হবে সঠিক উত্তর। হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? বার্নেস পিকক। কোন হাইকোর্টের ছিলেন? এটা কলকাতা হাইকোর্টের ছিলেন। ঠিক আছে না, ভারতের প্রথম ওল্ডেস্ট হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। ঠিক না, কলকাতা, মাদ্রাজ, চেন্নাই তিনটা হাইকোর্টেই একই বৎসর হয়েছিল, তবে কলকাতা সবচেয়ে প্রথমে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা 14 নম্বর কোশ্চেন দেখো। হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি। আগেরটা ছিল হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি, এখন বলা হয়েছে হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি, মানে ভারতীয় প্রথম প্রধান বিচারপতিকে ইনি হলেন পিবি চক্রবর্তী। কি? পিবি চক্রবর্তী। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, পিবি চক্রবর্তী। ঠিক আছে, আর যদি বলো যে প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? প্রথম মহিলা বিচারপতি হাইকোর্টের, তাহলে হবে লীলা শেঠ। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর, লীলা শেঠ প্রথম মহিলা বিচারপতি ছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেখবে। চলো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, আশা করি কোশ্চেনগুলো যদি তুমি ভালো করে দেখে যাও, এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন তুমি পেয়ে যাবে। কেন প্রত্যেকটি এক্সামে দেখা যায় এই ধরনের কোশ্চেন আসছে। নেক্সট আমি আরও 1-2টা ক্লাস তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের থেকে নোট নিয়েছো একটু ভালো করে পড়ো, আর যারা নিতে চাও ভালো একটা ডিসকাউন্টে তোমাদের কোটের নোটগুলো আমি প্রোভাইড দিচ্ছি তোমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আর তোমাদেরকে আবারও ইনফর্ম করে দিই যে আমাদের 2টি গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ। প্রথমে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ, পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম, এখন বললাম ফ্রি গ্রুপ 2টি রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। আর এই যে 4টা কোন হাইকোর্ট, কোন রাজ্য কোন হাইকোর্টের অধীনে অন্তর্গত, হ্যাঁ সেটাও এই পেজটা আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে তোমরা একটু ডাউনলোড করে রেখে দেবে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। ওকে, আর নতুন যদি এসে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।